নমস্কার, নিউজ জার্নালিস্ট বাংলায় সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি লাইভে আছি সাবিক হোসেন। আমাদের সঙ্গে আজকে ওপার বাংলা অর্থাৎ বাংলাদেশ থেকে আছেন মোহাম্মদ ইসলাম। তাকে স্বাগত জানাই। স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে আজকে। তো আজকে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যে বিষয়টি আপনারা ক্যাপশনে দেখতেই পাচ্ছেন যে কেমন আছো বাংলাদেশ? অর্থাৎ আপনারা দেখছেন গত ১ বছর ধরে বাংলাদেশে আ মানে জুলাই বিপ্লবের পর থেকে আ অনেক টানাপোড়েন চলছে। মানে কেউ পজিটিভলি দিচ্ছে বা নেগেটিভ অনেক কিছু। সব মিলিয়ে মিশিয়ে বাংলাদেশে এক অস্থির পরিস্থিতি। তার মধ্যে আমাদের সঙ্গে লাইভ আছেন মোহাম্মদ ইসলাম উদ্দিন সত্যবাদী, যিনি বেলাবু উপজেলায় স্বতন্ত্র সংসদীয় আসন বাস্তবায়ন পরিষদের প্রতিষ্ঠাতা এবং সম্পাদক। তাদের নিজস্ব একটা চিন্তা ভাবনা কিছু আছে, সংসদীয় কিছু বিষয়ে তারা সংস্কার চান। সেই বিষয়গুলো তাদের কাছ থেকে শুনতে চাইবো। পাশাপাশি শুনতে চাইবো যে গত ১ বছরে তাদের কিরকম অভিজ্ঞতা হলো, ইউনূস সরকারের ১ বছর তদারকি সরকার কেমনভাবে কাটলো এবং আগামী আ ভোটের বিষয়ে তাদের কি মতামত, কবে ভোট প্রক্রিয়া হবে এবং কিভাবে সম্পন্ন হবে তারা সবটাই জানবো। সরাসরি ইসলাম উদ্দিন সত্যবাদী। দাদা আপনাকে স্বাগত জানাই আবারও। আ আপনার কাছে সরাসরি চলে যাবো পয়েন্ট গুলো নিয়ে একের পর এক। ১ম এই আপনার কাছে জানতে চাইবো যে কেমন কাটলো গত ১ বছর এবং বর্তমানে আপনাদের বাংলাদেশের পরিস্থিতি কেমন? যদি একটু বলেন। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ভারতে এবং বাংলাদেশে যারা দেখতেছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আসলে গত ১ বছর কেমন কাটলো এটা যদি বলতে যাই, যে ১ বছর একটু তালমাতাল অবস্থায় গিয়েছে। কারণ বিগত সরকার ৫ই আগস্ট জুলাই অভ্যুত্থানে পালানোর পর দেশে একটা আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছিল। পুলিশ তাদের দায়িত্ব পালন থেকে বিরত ছিল দীর্ঘদিন। তারপরে আস্তে আস্তে করে পুলিশ স্বাভাবিক হচ্ছে এবং কিছু দুষ্কৃতিকারী যারা রয়েছে, অন্যায়কারী, তারা মব বাজি করে অনেক সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে। তারপরেও সরকার চেষ্টা করেছে একটা অবস্থায় নিয়ে আসার জন্য। এখন গত ১ বছর যদি বলতে চাই, মানে একটু আইন শৃঙ্খলার ব্যাপক অবনতি ছিল। তারপরেও একটা চেষ্টা ছিল, কারণ একটা সরকার যখন একটা ধ্বংসযোগ্য মতো অবস্থা করে ফেলে চলে যায়, ওই সরকারের ৩৫০-র উপর এমপি যখন সবাই পালিয়ে যায় এবং রাষ্ট্র একটা ঠুনকো অবস্থায় পড়ে যায়, তখন আসলে স্বাভাবিকতা থাকে না। এখনো আমাদের মধ্যে যে খুব স্বাভাবিক অবস্থায় এসেছে সেটা আমরা দেখতে পাচ্ছি না। গত ১ বছর আপনার অনেক ডাকাতি হয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক খারাপ হয়েছে, অনেক মব সন্ত্রাস হয়েছে। পাশাপাশি সরকার চেষ্টা করেছে এগুলো কন্ট্রোল করার জন্য। সুশীল সমাজ, যারা ছাত্র জনতা আছে, যারা ভালো মানুষ রয়েছে, তারা কিন্তু দেশকে ভালোবেসে তারা চেষ্টা করেছে দেশটা যেন একটা নরমালসি চলে আসে। তারপরেও মানে দুষ্কৃতিকারীরা অনেক অপকর্ম ঘটিয়েছে, অনেক হত্যাকাণ্ডের শিকার হয়েছে অনেকে। এটা বাস্তবতা। আচ্ছা, মোহাম্মদ ইসলাম উদ্দিন সত্যবাদী স্যার, আপনার কাছে যে প্রশ্নটা রাখবো যে আপনারা একটা আলাদা সমিতি বা পরিষদ গঠন করেছেন, যেটা বেলাবু উপজেলা স্বতন্ত্র সংসদীয় আসন বাস্তবায়ন পরিষদ। তো এটার বিষয়ে যদি বলেন, কেন এই প্রতিষ্ঠান, আপনাদের এই পরিষদের কেন উৎপত্তি হলো বা আপনাদের কি দাবি দেওয়া আছে যদি একটু বলেন। দেখুন, বাংলাদেশে সংসদীয় আসন ৩০০টি। ১৯৭১ সালের পরে বাংলা যখন স্বাধীন হয় তখনও লোক সংখ্যা ছিল ৭.৫ কোটি, তখনও ৩০০ আসন ছিল। এখন ২০২৫ সালে এসে আমাদের লোক সংখ্যা প্রায় ১৮ কোটি, এখনো ৩০০ আসন রয়ে গেছে। তো আমরা বাংলাদেশের ঢাকা বিভাগের নরসিংদী জেলার বেলাবো এবং মনোহরদী দুটো উপজেলা নিয়ে আমাদের কনস্টিটিউয়েন্সি বা সংসদীয় আসন। আমরা দেখতে পাচ্ছি গত আপনার ৪২ বছর ধরে আমাদের যে উপজেলা সেখান থেকে আপনার সংসদ সদস্য হতে পারে না। আমাদের যে অন্য উপজেলা মনোহরদী, সেখান থেকে শুধু সংসদ সদস্য হয়, যার ফলে আজকে বেলা উপজেলা বাংলাদেশের মধ্যে নবম দরিদ্রতম উপজেলা। তো আমরা আমাদের দাবিটা এভাবে বলতেছি যে আমরা যদি নিজস্ব সংসদে কথা বলার মতো সদস্য না পাঠাতে পারি, তাহলে আমাদের জীবন মানের উন্নয়ন হবে না। আমরা আমাদের রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, শিল্পায়ন, নগরায়ন সহ সর্বক্ষেত্রে আমরা ব্যাপকভাবে পিছিয়ে আছি। এজন্য আমরা আমাদের ন্যায্য দাবি বৈষম্য মুক্ত করার জন্য আমরা চাচ্ছি যে আমাদের উপজেলায়, অর্থাৎ বেলাব উপজেলায় একটা স্বতন্ত্র সংসদীয় আসন হোক। তাহলে আমার এই অঞ্চলের, এত অঞ্চলের মানুষের জীবন মানের উন্নয়ন ঘটবে এবং বৈষম্যের অবসান ঘটবে, এটা আমরা মনে করছি। হ্যাঁ, তো আমরা এপার বাংলা অর্থাৎ ভারতবর্ষের পশ্চিমবঙ্গ থেকে
থেকে প্রায় শুনতে পাই যে বাংলাদেশে ভোট প্রক্রিয়া সুষ্ঠুভাবে হয় না। মানে অনেক ক্ষেত্রে মানে নির্বাচন যেটা রিগিং বা এই জাতীয় হয়, ভোট দিতে পারে না মানুষ সন্ত্রাসের মুখে। তো সেইটা হাসিনা সরকারের আমলেও যেমন ছিল, আমরা মানে তার আগেও খালেদা জিয়া সরকারের আমলেও দেখেছি যে বিএনপি যখন ক্ষমতা আসে তখন তারা ভোট দিতে যায় না, আওয়ামী লীগ যখন ক্ষমতা আসে তারা ভোট দিতে যায় না। তো আগামী দিনে ইউনূস সরকারের তত্ত্বাবধায়ক সরকার তারা ভোট প্রক্রিয়া কিভাবে সম্পাদন করবে, এবং আপনি একজন সক্রিয় দেশের একজন সমাজকর্মী বা রাজনীতি কর্মী হিসাবে আপনি কি মনে করেন যে আগামী মানে সুষ্ঠুভাবে ভোট দিতে পারবে? আদৌ কি ভোট দিতে পারবে? এটা কিভাবে দেখছেন? দেখুন দেখুন দেয়ার ইজ নো আনমিক্সড হ্যাপিনেস। সব সরকারের সময় আপনার নির্বাচন যখন হয়েছিল, বঙ্গবন্ধু সরকারের সময় ৭৩ সালে যে প্রথম নির্বাচন হয়েছিল, সেটাও কিন্তু বিতর্কে ঊর্ধ্বে ছিল না। তখনও হেলিকপ্টার করে ব্যালট বাক্স ঢাকায় এনে ঘোষণা করা হয়েছিল। যাই হোক, যদি সদ্য বিগত কয়েকটা নির্বাচন নিয়ে আমরা কথা বলি, যেমন ২০০১ সালে নির্বাচন হয়েছিল, তখন কিছু কিছু কারচুপির কথা আসছিল, কিন্তু নির্বাচনটা গ্রহণযোগ্য ছিল। তারপর ২০০৮ সালে যে নির্বাচনটা হয়েছিল, সেটাও কিন্তু গ্রহণযোগ্য হয়েছিল, যে নির্বাচনটা বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসে ২০০৮ সালে। কথা ছিল বিভিন্ন কারচুপির কথা কেউ কেউ বলতো, কিন্তু এটা বাংলাদেশের সাধারণ মানুষ এটা গ্রহণ করে নিয়েছে। কিন্তু ২০১৪ সালে একতরফা ৩০০ আসনের মধ্যে ১৫৪টি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে আওয়ামী লীগ সরকার নির্বাচন ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দেয়। তারপর ২০১৮ সালে আমরা ভোট দিতে পারি নাই, রাত পরের দিনের ভোট আগের রাতে দিয়ে দেয়। তারপর ২০২৪ সালে ৭ই জানুয়ারি, ওটা মানে সম্পূর্ণ আমি আর ডামি, আওয়ামী লীগের একক দলীয় ভাবে তারা ৩টা নির্বাচন ভয়াবহ খারাপ নির্বাচন করে এবং বাংলাদেশের মানুষ ভোটাধিকার থেকে চরমভাবে বঞ্চিত ছিল। তারপর তো দেখলাম ২৪-এর পরে নির্বাচিত সরকার গঠন করার পরে কিছুদিন পরে জুলাই অভ্যুত্থান হলো, নতুন সরকার আসলো ডক্টর ইউনূসের নেতৃত্বে, অন্তর্বর্তীকালীন সরকার যেটা। তো এই সরকার আগামী ফেব্রুয়ারিতে, অর্থাৎ ২০২৬ সালের ফেব্রুয়ারির ১২ তারিখ একটা নির্বাচনের ঘোষণা দিয়েছে। এখন কথা হচ্ছে যে এই নির্বাচনটা সুষ্ঠু হবে কিনা। দেখুন, গড়পুরা গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়। এখানে বাংলাদেশের মানুষ তো সবাই হঠাৎ করে ভালো হয়ে যায় নাই, যে অন্যান্য বড় দলগুলো যারা রয়েছে তারা কিন্তু আবার সেই আওয়ামী লীগের মতোই আবার জোর জবরদস্তি করে ভোটগুলো মেরে আবার তারা ভোট কেটে নির্বাচিত হতে চাইবে। তো যেহেতু জুলাই গণঅভ্যুত্থানে অনেক মানুষের জীবন গিয়েছে, জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির মধ্যে প্রায় ১৪০০ ছাত্র ছাত্রীর জীবন সেখানে গিয়েছে, তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তো আশা করা যায় ডক্টর ইউনূস একটা ইন্টারন্যাশনালি নোটেড একজন ম্যান, এবং বাংলাদেশের আগামী নির্বাচনটা সাধারণ মানুষ মনে করতেছে যে মোটামুটি গ্রহণযোগ্য গ্রহণযোগ্য বা সুষ্ঠু হবে, এটা আমরা আশাবাদী। তবে বাস্তবতা কি আসলে সময় বলে দেবে হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল সিচুয়েশন। একদমই। আর একটা অভিযোগ প্রায় আমরা এপার বাংলা অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে শুনি, বা ভারতবর্ষেও বহুল প্রচলিত একটা অভিযোগ, যেটা হচ্ছে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার। মানে অর্থাৎ সংখ্যালঘু বলতে বাংলাদেশে যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ, তাদের প্রতি একটা অত্যাচার হয়। তো এই বিষয়ে কতটা সত্য? এই বিষয়টা নাকি সবটাই মিডিয়ার মানে চড়িয়ে দেখানো? আপনার আপনার ব্যক্তিগত মানে মতামত, যেহেতু আপনি ওখানে থাকেন বাংলাদেশে, আপনি কিভাবে দেখছেন বিষয়টা? দেখেন, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয় না এটা আমি বলবো না। অবশ্যই সংখ্যালঘু নির্যাতন, যারা কমিউনাল অপশক্তি রয়েছে তারা সংখ্যালঘুদেরকে নির্যাতন করেছে, কিন্তু আওয়ামী লীগ ব্যাপকভাবে এই সংখ্যালঘু নির্যাতনটাকে তাদের পলিটিসাইজ করে রাজনৈতিকভাবে ব্যবহার করেছে। এবং আমরা যদি ইতিহাস দেখি, আওয়ামী লীগের সময় সবচেয়ে বেশি সংখ্যালঘু নির্যাতন হয়েছে। তবে বাংলাদেশের মানুষ সাম্প্রদায়িক সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে। আমি যদি আমার এলাকার কথাই বলি, যে ধরেন আমার বেলব উপজেলায় বেলব বাজারে যে ফার্মেসি রয়েছে, সেখানে যে লোকটা হিন্দু লোকের ফার্মেসি, সেখানে বিক্রি হয় যদি দৈনিক ১,০০,০০০ টাকা, মুসলমান যে লোক ওখানে বিক্রি ১০,০০০ও হয় না। মানে আমাদের মিষ্টির দোকানগুলা, বা আমরা এদেশে এটা ভাবতেই পারি না হিন্দুরা যে হিন্দুরা কোনোভাবেই কোন রকম অন্যায় অত্যাচারের শিকার হয় না। আর তারা তো এদেশে কোনো ভাড়াটিয়া নয়, তারা অরিজিনাল বাসিন্দা, তারা এই দেশের মানুষ। সুতরাং টুকটাক যে বিচ্ছিন্ন ঘটনা যদি কিছু থেকে থাকে, সেটা আমরা দেখি যে ভারতে এটাকে পলিটিসাইজ করে বিভিন্ন মিডিয়া অপপ্রচার করে এটাকে অন্য কালারিং করার চেষ্টা করে, সেটা অত্যন্ত গর্হিত কাজ। আমরা বাংলাদেশের মানুষ এটা স্পষ্ট করে বলি, আপনার মাধ্যমে ভারতবর্ষের মানুষকে বলি যে আসলে আমরা অরিজিনালি সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করি, এবং আমরা
কোনো সময় মানুষকে সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই, আমরা ওভাবে বিবেচনা করি। আমাদের মানে চিনতে আনতে পারি না যে আমরা কোনো আমার হিন্দু ভাইদের দিকে আর চোখে তাকাবো, কারণ আমাদের শিক্ষকরা হিন্দু শিক্ষক, প্রচুর হিন্দু শিক্ষকরা থাকেন। তা আমরা কোনো সময় সাম্প্রদায়িক কথা বিশ্বাস করি না। এবং যেটা আপনি বলছেন হিন্দু নির্যাতন হয় কিনা, আমরা মুসলমানের মধ্যেও তো অনেক সময় ঝগড়াঝাটি হয়, মারামারি হয়, সেটাকে যদি আপনি রেসিজমের দিকে ঠেলে দেন সেটা কিন্তু দুঃখজনক। আপনাদের এখানেও তো অনেক ঘটনা ঘটে, আমাদের এখানে হয়তো অনেক এক্সাজারেশন অতিরঞ্জন করে দেখায়। আমরা আমরা স্বীকার করি ওখানকার মুসলমান ভারতীয়, আমাদের হিন্দুরা বাংলাদেশি, সুতরাং আমাদের হিন্দুদের দেখভালের দায়িত্ব আমাদের, আপনাদের মুসলমানদের দেখভালের দায়িত্ব আপনাদের। ওই পাড়ার মুসলমানদের আমাদের কোনো দায়িত্ব নাই, এপারে হিন্দুদেরও আপনাদের কোনো দায়িত্ব নাই। আর আমরা কিন্তু কিন্তু আমরা কিন্তু মোহাম্মদ ইসলামউদ্দিন স্যার, আপনাকে সম্মান জানিয়ে বলছি যে গত 50 বছরে, অর্থাৎ 1971 থেকে যদি ধরি আমি, তো 75 বছর হয়ে গেল। 75 বছরে কিন্তু বহু হিন্দু শরণার্থী এপার বাংলায় এসছেন, অর্থাৎ পশ্চিমবঙ্গে এবং আসামে ত্রিপুরায় বহু মানুষ কাঁটাতার টপকে এসছেন, যার ফলশ্রুতিতে আজকে ভারতবর্ষের এই সকল অঞ্চলে ব্যাপক বিস্ফোরণ, জনসংখ্যা বৃদ্ধি দেখা গেছে। এবং সেন্সাসে খুব এখন দেখা যাচ্ছে যে বাংলাদেশ থেকে আগত শরণার্থীদের সংখ্যা একেবারে নগণ্য নয়, মানে যথেষ্ট পরিমাণে আছে। এবং তাদেরকে এখন ভারত সরকারের তরফ থেকে পুনরায় বাংলাদেশে প্রত্যয়ন করার একটা প্রত্যর্পণ করার চেষ্টা চলছে, বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। তো এইরকম প্রক্রিয়া যদি চলতে থাকে তাহলে সেটা কি বাংলাদেশের ক্ষেত্রে একটা চাপ সৃষ্টি করবে না আগামী দিনে? দেখুন, আপনি যেটা বলছেন, বাংলাদেশ কিন্তু ইন্ডিয়ার চাইতে অনেকাংশে এগিয়ে আছে, এবং বাংলাদেশের আর্থসামাজিক মান কিন্তু এখন অনেকটাই ভালো। আর যেটা বলছেন গণহারে চলে গেছে, এটা আমি ব্যক্তিগতভাবে ইনফর্মড নই, কিন্তু ভারত ইদানিং যা করতেছে, বিশেষ করে 5ই আগস্টের পরে ভারত সরকার আমাদের সাথে যে বৈরী আচরণ করতেছে, বন্ধুত্ব সুলভ আচরণ না করে আমাদের মাঝে পুশকিন করা, মানে একটা ডিপ্লোম্যাটিক ওয়ে আছে। যদি আমরা এখানে ইলিগেল কেউ থাকে, মাইগ্রেন্ট থাকে, তাদেরকে ডিপ্লোম্যাটিক চ্যানেলে পাঠাতে হয়, কিন্তু তারা জবরদস্তি করে, জোর করে কিন্তু তারা আমাদেরকে পুশিন করতেছে, যেটা অত্যন্ত দুঃখজনক। এবং ভারত আমাদের সীমান্তে কাঁটাতারে যেভাবে সে যেভাবে মানুষ বাংলাদেশিদের মারে, আপনি একটু খবর নিয়ে দেখবেন, তাদেরকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ট্রিগার হ্যাপি ফোর্স বলে তাদেরকে বলেছে। এগুলা রয়েছে, এগুলো আমরা আসলে দুই দেশের আন্তরিক আলোচনার মাধ্যমে আমরা একটা বন্ধুত্বপূর্ণ নেইবার, ইউ ক্যান চেঞ্জ ইউর ফ্রেন্ড বাট ইউ কান্ট চেঞ্জ ইউর নেইবার। আমরা একটা প্রতিবেশী দেশ, আমাদের আসলে পারস্পরিক পারস্পরিক শ্রদ্ধা এবং পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং উইন উইন সিচুয়েশনে কিন্তু আমাদের থাকা উচিত, আমি সেটাই মনে করি। আচ্ছা, বন্ধুর কথা যখন উঠলো তখন আরো একটা কথা বলতে হয়, বাংলাদেশ কি এই মুহূর্তে ভারতের থেকে পাকিস্তানকে তার বেশি বন্ধু মনে করে? না, এটা তো শুনেন, এটা তো প্রশ্নই আসে না। এটা কেউ কেউ এটা কালারিং করতে চায় পাকিস্তানকে। পাকিস্তানের সাথে তো আমাদের 1200 কিলো দূরে, তাদের সাথে আমাদের যোগাযোগ নাই বললেই চলে। কিন্তু ভারত তো আমাদের নিকটতম প্রতিবেশী, আমরা ভারত থেকে অনেক কিছু আমদানি করি। নারীর টান কি রয়ে গেছে কোথাও? কি সেই নারীর টান রয়ে গেছে যেটা অনেকেই মনে করেন যে, হ্যাঁ, অনেকেই মনে করেন যে পাকিস্তানের সঙ্গে আমাদের মানে বাংলাদেশের আলাদা হওয়া উচিত হয়নি, বা স্বাধীনতা সংগ্রামটাই মানে একটা মানে ভুয়া ছিল, বা এটা প্রয়োজন ছিল না, এরকম কিছু কি মনে করেন এখনো বাংলাদেশের জনগণ? শুনেন, একটা সেকশন যারা স্বাধীনতা চায় নাই, যারা স্বাধীনতার বিরোধিতা করেছে 71 সালে, তাদের ন্যারেটিভটা এরকম হইতে পারে, কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ, মানে ম্যাস পিপুল, কখনো পাকিস্তানের প্রতি তারা সিম্প্যাথাইজ নয়। এবং তারা ভারত যে 1971 সালে ভারত আমাদের পাশে ছিল, কিন্তু ভারত আমাদেরকে নানানভাবে কষ্ট দেয়, ওগুলা পাশ কাটিয়েও ভারতের প্রতি আমরা এখনো আমরা ভারতকে কৃতজ্ঞ যে ভারত আমাদের 1971 সালে হেল্প করেছে, এটা সত্য। কিন্তু তারপরেও এখন দেখা যাচ্ছে যে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সখ্যতা বাড়ছে বিভিন্ন ভাবে, বিশেষ করে জুলাই বিপ্লবের পর থেকে। কোথাও যেন এই যে আমরা দেখছি যে নুসরাত ফাতে আলী খানের কনসার্ট হলো, তারপর পাকিস্তানি বিভিন্ন মানুষজনের সঙ্গে বা আপনি ডিপ্লোম্যাটিক যেটা কথাবার্তা, যে পলিটিক্যাল বিষয়েও কিন্তু বাংলাদেশ পাকিস্তানের মানে কূটনৈতিক সখ্যতা বেড়েছে। এটা কি অস্বীকার করবেন কোথাও? শুনেন, এটা অস্বীকার করবো কেন? আমরা পাকিস্তানও একটা বিশ্বের একটা সভরেন কান্ট্রি, আমাদের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলা নিয়ে আমরা আগাবো, আমাদের কিভাবে উইন উইন সিচুয়েশন করা যায়। এবং যে শিল্পীদের তো কোনো দেশ নাই, বর্ডার নেই। ভারতের প্রচুর শিল্পী আমাদের দেশে এসে, আপনি ভালো করে জানেন, প্রচুর শিল্পীরা
শাহরুখ খান, সালমান খান থেকে নিয়ে সবাই কিন্তু বাংলাদেশে আসছে। এবং পাকিস্তানের যে শিল্পী তারও বক্তব্য থাকতে পারে, তাদের ভালো পাকিস্তানের অনেক শিল্পী তো আদনান সামি তো আপনাদের দেশে একেবারে স্থায়ীভাবে গান গায়, তো ওটা আসছে, এটা তো দোষের কিছু না। এটা কি দোষের কিছু আপনি বলেন, যে আমরা যদি পাকিস্তানে হ্যাঁ, কেউ আমি ভালো দোস্তুরি করাটা আসছি না, আমি বলছি ফ্যাক্টের কথা, যে মানে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের কি সখ্যতা বাড়ছে, বা সেটা কি ভারতের পক্ষে কি বিপজ্জনক, বা এই দৃষ্টিকোণ থেকে বলছি, মানে জাস্ট একটা শুনেন, আলোচনা। আমি হ্যাঁ। let me say, আসলে পাকিস্তানের সাথে আমি মনে করি যে আওয়ামী লীগ সরকার কিন্তু একদম কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে নাই, কিন্তু একটা স্ট্যাগনেন্ট বদ্ধ অবস্থা করে রেখেছিল 17 বছর। কিন্তু 5 আগস্টের পরে আমি যেটা দেখতেছি, হ্যাঁ পাকিস্তানের সাথে একটু যোগাযোগ, কমিউনিকেশন, মিউচুয়াল ইন্টারেস্টের বিষয়গুলো একটু বাড়তেছে। তবে এটা ভারতের জন্য তো কোনো হুমকি বা ক্ষতিকর বলে আমার মনে হয় না। তারপরেও না, আমি শুধু প্রথমেই এটাই বলবো, ইউনূস সরকার ক্ষমতা আসার পরেই একটা মানে খবর শোনা যাচ্ছিল যে সেভেন সিস্টার বাংলাদেশ দখল করে নেবে, বা এরকম একটা খবর বাতাসে এটা এটা ছড়াচ্ছিল এটা একটা বিষয়টা। শুনেন, এটা একটা ডাহা ডাহা মিথ্যা কথা এবং অপপ্রচার। এটা একটা এর চেয়ে বড় মিথ্যা অপপ্রচার হতেই পারে না। কারণ বাংলাদেশ এমন একটা দেশ যে কোনোদিন আমাদের দেশের নীতি হলো ফ্রেন্ডশিপ টু অল, এনমিটি টু নান। আমরা এই নীতিতে বিশ্বাসী, এবং এটা যারা ছড়াচ্ছে, আপনার মাধ্যমে আমি ভারতবর্ষের মানুষকে একটা ক্লারিফিকেশন দিতে চাই যে এটা একদম নির্জলা মিথ্যাচার। এটা যারা সোশ্যাল বাংলাদেশকে মিডিয়াতে রীতিমতো ভাইরাল বাংলাদেশে মানুষদের যে পোস্ট গুলো আপনারা যদি দেখে থাকেন, আপনি নিজেও জানেন বিষয়গুলো, এটা একদম অবশ্যই ভাইরাল ছিল, যে যে সেভেন সিস্টার বাংলাদেশ দখল করে, এমনকি কলকাতা দখলেরও হুমকি দিয়েছিলেন কেউ কেউ। তো এইগুলো তো ওগুলা ভালোভাবেই নিশ্চয় জানি, ওগুলা ভাই ভাই এগুলা স্যার ভালোভাবেই জানি, এগুলা একদম একদম মানে সস্তা দরের ভিউ বাণিজ্য যারা করে। যেমন আপনাদের এখানেও একজন আছে যাদেরকে আমরা বাংলাদেশের মানুষ হকার সাংবাদিক বলে ব্যাপক ট্রলের শিকার। এগুলা কিছু লোক আছে তাদের যাদের সেন্স নাই, কমন সেন্স নাই, তারা মানে দে ওয়ান্ট টু ফিশ ইন ট্রাভেল ওয়াটার। এটাকে আপনার মানে সত্য, মোটেও সত্য নয়, এমন কোনো কিচ্ছু নয়। এগুলা যারা দুষ্ট দুষ্ট লোকেরা অপপ্রচার চালায় আর কি। এবার একটা জিনিস বলি, আমি বাঙালি হিসাবে, মানে আপনিও বাঙালি, তো আমরা বাঙালি হিসাবে আমাদের কোথাও একটা যোগসূত্র রয়েছে রবীন্দ্রনাথ নজরুলের দেশ বাংলাদেশ, বা ভারতবর্ষের পশ্চিমবঙ্গ আমার রবীন্দ্র প্রিয় লেখক নজরুলের সংস্কৃতির দেশ। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখেছি যে জুলাই বিপ্লবের পরে আমরা দেখেছি বহু ভাস্কর্য, বহু মানুষের ভাস্কর্য ভাঙা হয়েছে, চিত্রে কালিমা লেপন করা হয়েছে, ইত্যাদি ইত্যাদি দেখেছি, যেটা খুবই আমাদেরকে ব্যথিত করেছে। তো এই জাতীয় ঘটনা বাংলাদেশে, তো বাংলাদেশের সংস্কৃতি প্রবণ মানুষের সংখ্যা তো প্রচুর, তো তাদের মধ্যেও এরকম কিছু কিছু মানুষ, তারা যে কাজগুলো করলেন, সেটা একজন বাঙালি হিসাবে আপনি কিভাবে দেখছেন বিষয়গুলো? না আসলে ভাস্কর্য, মূর্তি এবং বাংলাদেশের মানুষকে বুভুক্ষ রেখে বিশেষ মানুষের 4,000 কোটি টাকার মূর্তি, এগুলো মানুষ ভালোভাবে নেয় নাই। মানুষ যারা পেট ভরে খেতে পারে না, কিন্তু এভাবে বড় বড় মূর্তি এগুলা বা আওয়ামী সরকারের প্রতি তারা ভোটাধিকার হরণ করেছিল, সরকারের প্রতি একটা তীব্র রোষ ছিল এবং তীব্র ঘৃণা ছিল এবং প্রতিহিংসা পরায়ণতা ছিল, তারা পালিয়ে গেছিল। তো সে থেকে অনেক মানুষ আহ অনেক ভাঙছে, এটা সত্য। কিন্তু রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, বঙ্কিম সব লেখক যারা রয়েছেন বা সাংস্কৃতিক ব্যক্তিত্ব যারা রয়েছেন, তাদের ব্যাপারে কিন্তু বাংলাদেশের মানুষ একদম সবসময় আমার লালন করে। আর বিশেষ করে আমি তো রবীন্দ্রনাথের একনিষ্ঠ ভক্ত। রবীন্দ্রনাথ আমার প্রিয় লেখক। শরৎচন্দ্র না পড়লে তো আমার ঘুমে আসেন, মানে অন্যরকম আর কি। এটাকে আপনি এভাবেই দেখেন যে এটা আসলে এক্সেপশন ইজ নট অ্যান এক্সাম্পল। যাই হোক, মানে আমরাও চাইবো যে বাংলাদেশ খুব ভালো একটা নিদর্শন রাখুক বিশ্বের মাঝে, বাঙালিদের কৃষ্টি কালচারকে লালন করুক খুব ভালোভাবে। আমরাও সে বিষয়টা নিয়ে গর্বিত একদমই। আর এই সমস্ত রাজনৈতিক জটিলতা যত দ্রুত তাড়াতাড়ি এগুলো কাটিয়ে ওঠা যায়, এবং দুই দেশের সখ্যতা যাতায়াত, আমি যতটা জানি ভিসাও মনে হয় আপাতত বন্ধ আছে, ভারত বাংলাদেশের ভিসা সেভাবে। সরি যে আমি ইন্ডিয়াতে মনে 20-25 বার গিয়েছি, আমার পাসপোর্ট ভিসা ছিল, এখন ভিসা করতে পারি না, ইন্ডিয়া যেতে পারি। ইন্ডিয়াতে আমি কাশ্মীর তো কন্যাকুমারী, আমি কোথায় না গিয়েছি। আমি আপনার কলকাতায় অনেক দিন ছিলাম, ত্রিপুরা ছিলাম, মাদ্রাস, চেন্নাই, নয়াদিল্লি। আমি প্রচুর ইন্ডিয়া যাই। ইন্ডিয়া আমার ভালো লাগে। মাল্টি ডাইমেনশনাল, মাল্টি রেস দেখতে গেলে ইন্ডিয়াকে মাল্টি ন্যাশনাল। ইন্ডিয়া না দেখলে আমি একটা ভাষা ব্যবহার করেছিলাম
প্রত্যেকজন বাংলাদেশীর একবার হলো ইন্ডিয়া যাওয়া উচিত, কারণ আমি তাদের ট্রেনে ট্রেনে কত ঘুরলাম, এত সুন্দর, এত অপার অপার হুম, সুন্দর ইন্ডিয়া, এটা আমার দেখার খুবই ভালো লাগছে। আমি এই তাজমহল গেলাম, আজমির শরীফে অনেকবার গেলাম, তো এটা খুব ভালো হুম। লাগছে আর কি আমার। কিন্তু ইন্ডিয়া দেখেন সরকার ভিসা দেওয়া বন্ধ করে রাখছে, এটা আমাদের সাথে একটা ইনজাস্টিস, এটা আমি ভালো নিচ্ছি না। যাই হোক, দুই দেশের পরিস্থিতি খুব তাড়াতাড়ি স্বাভাবিক হোক, এটাই কামনা। মোহাম্মদ ইসলামউদ্দিন সত্যবাদী, অনেক ধন্যবাদ আপনাকে, আপনি আপনার অমূল্য সময় আমাদেরকে দিলেন। আমরা ভবিষ্যতে আরো ভারত বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব আপনার সঙ্গে, বা আরো যারা বাংলাদেশ থেকে দেখছেন আমি অনুরোধ করব তারাও জয়েন করবেন আমাদের সঙ্গে নিউজ রেনেসাঁ বাংলায়, আপনার মনের কথা বলবেন, আমাদের দুই দেশের মধ্যে সখ্যতা বাড়বে, ভ্রাতৃত্ববোধ বাড়বে, এটাই কামনা করি। হ্যাঁ, তো সব শেষে ইসলামউদ্দিন দাদা কিছু যদি বলতে চান আপনি দর্শকদের উদ্দেশ্যে বলতে পারেন। দর্শক, আপনাদের শুধু একটা কথা বলবো, যারা পলিটিক্যাল নোংরামি করে, প্রতিহিংসা করে, গালিগালাজ করে, এক দোষ আরেক দোষকে নিয়ে আমরা ওগুলা ভুলে আমরা প্রতিবেশী হিসেবে ভালোবাসার, পরস্পরের ভালোবাসা, প্রেম প্রীতির পূর্ণ বাঁধনে যবে মিলে পরস্পরে স্বর্গ এসে দাঁড়ায়, তখন আমাদের করে করে আমরা মিলেমিশে থাকবো। আমরা কোনো রাজনৈতিক বিতর্কে না যাই, আমরা ওই দেশের মানুষ যাতে একটা ফ্র্যাটার্নিটি থাকে, আমরা আমরা আসলে কোনো রকম ঘৃণা ছড়াবো না। ভালোবাসা, লাভ ইজ পাওয়ার, লাভ ইজ পাওয়ার, সেটাই আমার বাসা। একদম, ধন্যবাদ, খুব ভালো থাকবেন। আপনি ভালো শুভরাত্রি। থাকবেন, আমাকে ডাকলে খুশি হবো। হ্যাঁ, আর লিঙ্কটা আমাকে দিয়ে দেন। থ্যাংক ইউ। একদম, শুভরাত্রি।